আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে। এর আগেও জুনিয়র ডাক্তারদের আন্দোলন হয়েছে, এর আগেও তারা কর্মবিরতিতেও গেছেন, এর আগেও রাষ্ট্র এবং রাজ্য সরকার কড়া হাতে দমন করেছে সেসব আন্দোলনকে। কিন্তু যদি সেদিনের ওই জুনিয়র ডক্টরস আন্দোলনের দিকে তাকান, তাহলে খুব সাধারণ যে ফারাকটা উঠে আসবে তা হলো এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের দাবি, তাদের নিজেদের সুরক্ষা, তাদের রেস্টরুম, টয়লেট, তাদের জন্য এক ভয়মুক্ত পরিবেশ, তাদের এক কলিগের ধর্ষণ এবং মৃত্যুর বিচার ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এর আগের যত আন্দোলন ছিল তার দাবি দাওয়ার তালিকাটা দেখুন। সেখানে রোগীদের চিকিৎসার সরঞ্জাম, সেখানে রোগীদের ওষুধের দাম, সেখানে হাসপাতালে পরিকাঠামোর দাবি সব থেকে উপরে ছিল। 12টা দাবির মধ্যে 10টা দাবি ছিল রোগীদের জন্য, পরিকাঠামোর উন্নতির জন্য। আজ চেহারা পাল্টেছে। তার কারণ সেই সময় ডাক্তারবাবু বা ওই জুনিয়র ডাক্তারদের শ্রেণী চরিত্রের মধ্যে লুকিয়ে আছে কেবল মেধা নয়, সেদিনের ডাক্তারদের পেছনে ছিল এক খিদের অতীত, এক বঞ্চনার অভিজ্ঞতা, এক দারিদ্র্যের ছবি। গরিব ঘর থেকে উঠে আসা মানুষজনরা চিকিৎসার মূল্য বুঝতেন। আজ চেহারাটা আলাদা। আজ সারা দেশে ডাক্তার হবার পরীক্ষা, মানে মেডিকেল কলেজে ভর্তি হবার পরীক্ষা, গড়ে 5-6 লক্ষ থেকে শুরু করে 30, 35, 40 লক্ষ টাকার কোচিং হয় তার জন্য। তার উপরে এখন জানা যাচ্ছে সেই পরীক্ষার প্রশ্নপত্র কেনাবেচা হয় 40, 50, 60 লক্ষ টাকায়। মানে টাকা থাকলে আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতেই পারেন, কিন্তু তারাই তো ডাক্তার হবেন যারা ওই টাকাটা খরচ করতে পারবেন। মানে অলিখিত এক শর্ত আছে, পয়সাওয়ালা ঘর থেকে ডাক্তার হবে। আর তাই আন্দোলন দিশাহীন। আন্দোলন যারা করছেন তারা প্রতিটা সময় তাদের গোলপোস্ট বদলিয়ে চলেছেন, প্রতিটা ক্ষেত্রে হাস্যকর এক অবস্থানে নিজেদের দাঁড় করাচ্ছেন। আর সেটাই বিষয় আজকে। আন্দোলন নয়, ছ্যাবলামো হচ্ছে। হঠাৎ স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্নায় হাজির মুখ্যমন্ত্রী। অত্যন্ত নম্র সুরে আন্দোলনকারীদের কাজে ফেরার আর্জি জানান তিনি। একই সঙ্গে তারা যে ন্যায় পাবেন সে বিষয়ে সুনিশ্চিত করেন তিনি। তাই ইঙ্গিত ছিল বরফ গলার। সেই মতনই কালীঘাটে মুখ্যমন্ত্রী বাসভবনে আলোচনার আয়োজনও করা হয়। কিন্তু না, সেই একই ছবি, একই দাবি। লাইভ স্ট্রিমিং এর দাবিতে ফের নবান্নের পুনরাবৃত্তি কালীঘাটে। ফের শুরু হয় দর কষাকষি, শর্ত পাল্টা শর্ত। তবে এখানেই উঠছে প্রশ্ন, মুখ্য সচিবকে দেওয়া চিঠিতে কোথাও লাইভ স্ট্রিমিং এর উল্লেখ ছিল না। অর্থাৎ বৈঠকের যে লাইভ স্ট্রিমিং হবে না তা জেনেই তারা বৈঠকে এসেছিলেন। তাহলে বৈঠকে পৌঁছে কেন লাইভ স্ট্রিমিং এর জেদাজেদি? লাইভ স্ট্রিমিং না হলে বৈঠক নয়। যদি এটাই তাদের দাবি ছিল তাহলে কেন গেলেন তারা? কি উদ্দেশ্য? মিনিটস দেওয়ার প্রস্তাবেও প্রথমে রাজি ছিলেন না তারা। পরে অবশ্য ঘন্টা 2-3 পেরিয়ে গেলে তারা সব দাবি তুলে বৈঠকে বসতে রাজি হন। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যায়। সব মিলিয়ে শনিবারের বৈঠক ঘিরে যে প্রশ্ন উঠে আসছে তা হলো, আদৌ কি সমাধান চান তারা, নাকি সবটাই কোনো পাকা মাথার ইশারা? কেবল শনিবারের দুপুর থেকে যা হয়েছে সেটাই একবার দেখা যাক। তার আগের দিনে নবান্ন থেকে ফেরত আসার পরে মনে হচ্ছিল স্টেলমেট, এক পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে গেছে আন্দোলন। মীমাংসা সম্ভব নয়। দেখা গেল দুপুরে হঠাৎই মুখ্যমন্ত্রী নিজেই চলে এলেন ধর্ণা মঞ্চে। এমন নয় যে এসে আলোচনার কথা বললেন। তোমরা রাস্তায় বসে আন্দোলন করছো, আমার খারাপ লাগছে তাই এলাম, তোমরা কাজে যোগ দাও যাতে তোমাদের বন্ধু কলিগ বিচার পায়, তা আমি সুনিশ্চিত করব। আর জানালেন আলোচনার পথ খোলা। এক দিদি হিসেবে ধর্ণা মঞ্চে হাজির হয়ে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক অবস্থানকে পাকাপোক্ত জায়গাতে নিয়ে গেলেন। এক অভিজ্ঞ ঝানু রাজনীতিবিদের তো সেটাই করার কথা। এরপরে ডাক্তারদের কাছে কি অপশন ছিল? তারা বলতেই পারতেন, আমরাও আলোচনায় রাজি, আমরাও আন্দোলনকারী হিসেবে নই, ভাই হিসেবে বৈঠকে বসতে চাই, রোগীদের স্বার্থে এই আলোচনা করতে চাই, কিন্তু আমরা চাই বৈঠকে লাইভ স্ট্রিমিং হোক। সেই দাবি না মেনে নিলে আমরা বৈঠকে যাব না। এটা ছিল প্রথম অপশন। 2 নম্বর অপশন ছিল, ঠিক আছে লাইভ স্ট্রিমিং হবে না, তাহলে আমাদের নতুন ডিমান্ড এই শর্ত মেনে আলোচনা হোক। নতুন কিছু শর্ত রাখতে পারতেন, ভিডিও রেকর্ডিং, তার ছোটখাটো শর্ত, মিনিটস বুকে দুজনের সই করার শর্ত রাখতেই পারতেন। বা 3 নম্বর অপশন ছিল, এক নিরপেক্ষ বোর্ড থাকুক এই আলোচনায়, সমাজের কিছু এরকম মানুষ থাকুক যারা গোটা আলোচনাটি শুনবেন, হোক আলোচনা। বা একেবারে শেষ প্রস্তাব, বেশ তো কোনো শর্ত ছাড়াই আমরা বৈঠকে যাব, আলোচনা করব, আস্থা রাখছি, কিন্তু তা যেন আপনারাও মাথায় থাকে। তো ডাক্তারবাবুরা কিচ্ছুটি না লিখে জানিয়ে দিলেন আমরা আলোচনাতে রাজি।
সম্ভবত ওনারা বা ওনাদের কাঁচা মাথার পেছনে পাকা বা পচে যাওয়া মাথারা ভেবেছিলেন আমরা রাজিও হলাম, ওরা তো ডাকবে না, কাজেই অসুবিধাও নেই। কিন্তু হলো উল্টোটা। মুখ্য সচিব প্রায় সঙ্গে সঙ্গেই ডাক দিলেন, 15 জন আসুন, কালীঘাটেই আসুন, মুখ্যমন্ত্রী তার বাসস্থানে আলোচনা করবেন। সারা কলকাতা মিডিয়া জানলো কোনো শর্ত ছাড়াই ডাক্তারবাবুরা আলোচনা করতে চান। সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা শুরু করলেন। টেলিভিশন চ্যানেলে লাইভ স্ট্রিমিং শুরু হয়ে গেল। এই ডাক্তারবাবুরা জিবি শেষ করলেন, এই বাসে চড়লেন, এই বাস যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। শেষে জানা গেল বাস কালীঘাটে পৌঁছেছে। গড়িয়াহাটের হকার থেকে সুরচিত প্যান্ডেলওয়ালারা টিভি খুলে বসে আছেন। কিছুক্ষণের মধ্যেই জানা গেল আবার বানচাল বৈঠক, কারণ ডাক্তারবাবুরা সেখানে গিয়ে আবার দাবি তুলেছেন সেই লাইভ স্ট্রিমিং এর। লাইভ স্ট্রিমিং না হলে বৈঠক নয়। তাহলে গেলে কেন বাছারা? কালীঘাটের দিদিমণিকে চোখের দেখা দেখতে? তো দিদিমণিও বেরিয়ে এলেন, লাইভ স্ট্রিমিং করতে পারবো না, ভিডিও করিয়ে রেকর্ডিং হবে, আদালত চাইলে তা জমা দেব, মিনিটস লেখা হোক, দুপক্ষ সই করুক। আবার জুনিয়র ডাক্তারদের নিজেদের মিটিং। আসলে ফোনে জিজ্ঞেস করা, দাদা এবারে কি করব? টিকি বাঁধা মেধাবীরা চলছে অন্য কারোর নির্দেশে। তো সেখান থেকে এলো বিগ নো, না লাইভ স্ট্রিমিং ছাড়া হবে না। ওনারা এসে জানালেন লাইভ স্ট্রিমিং ছাড়া হবে না। আবার বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে বৈঠক না হোক, তোমরা ঘরে তো এসো, এক কাপ চা খেয়ে যেও, ভিজে গেছো মাথা পুছে নাও ইত্যাদি। আবার মমতার সেই আদি অকৃত্রিম রাজনীতি, কথা বলছেন এখানে, চোখ আছে সেখানে। কিন্তু ডাক্তারবাবুরা সেটাতেও নারাজ, এলেন না। মমতা চলে গেলেন। এরও প্রায় 1 ঘন্টা 20 মিনিট পরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা আর মুখ্য সচিব মনোজ পান্ত বেরিয়ে আসছেন। তখন ডাক্তারবাবুরা হাত জোর করে বলছেন, আমরা মুখ্যমন্ত্রীর সব শর্ত মেনে নিচ্ছি, আমরা আলোচনাতে বসতে চাই। এটা কি ধরনের ছ্যাবলামো? আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম, এই যে চতুর্থবার কালীঘাটে ডাক্তারবাবুরা গেলেন না, তাদের চিঠিতে না সরকারের চিঠিতে লাইভ স্ট্রিমিং এর কথা ছিল, কিন্তু ওই ইস্যুতেই আবার ভেস্তে গেল বৈঠক। আপনারাই বলুন দায়ী কারা বা দায়ী কে? শুনুন মানুষজন কি বলেছেন। আমার মনে হচ্ছে যে চতুর্থবার যেটা ডাকা হয়েছিল সেখানে ডাক্তারদের কাছ থেকে আরও একটু সদর্থ ভূমিকা আশা করছিলাম, তাতে করে সমাধান হবে। সদর্থক হবে এই ভাবনা নিয়ে যে একজন চলে গেছেন, আমরা চাইবো না আর কেউ চলে যাক আমাদের। আপনারা এখানে এসে অন্তত আপনাদের বক্তব্যটা প্লেস করুন। আমি যেটা যত সম্ভব এই আপনাদের বক্তব্যটাকে আমি যাতে ত্বরান্বিত করতে পারি তার ব্যবস্থা আমরা করব। জুনিয়র ডাক্তাররা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, বারে বারে তারা চেষ্টা করছে যে সরকারের সাথে বসার, তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো মেটানোর চেষ্টা সরকারকেই করতে হবে, অর্থাৎ সরকারকেই এগিয়ে এসে এই কাজের সুরাহা করতে হবে। 3 ঘন্টা তো অপেক্ষা করেছিল, করার পর এরা 3 ঘন্টা দেখার পর এরা চলে যায়। যাওয়ার পরে আমার যেমন হচ্ছে তাতে ডাক্তাররাই এতে দায়ী। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে যতটুকু নমনীয়তা দরকার তিনি কিন্তু সেই নমনীয়তার প্রদর্শন করেছিলেন। বৈঠকে যাওয়া উচিত, আলোচনা যাওয়া উচিত। বিশ্বের যত বড় বড় সমস্যা হয়েছে সবকিছু আলোচনা টেবিলের সমাধান হয়েছে, সেখানে আলোচনা টেবিলে আসছে, নিশ্চয়ই কোনো সমাধান সূত্র বেরোবে বলে আমি আশাবাদী। জুনিয়র ডাক্তাররা একটা নির্দিষ্ট 5টা তাদের নির্দিষ্ট দাবি নিয়ে সরকারের কাছে বারবার যাচ্ছে, সামান্য কন্ডিশন রাখছে, সেটা যদি মেনে নেয় সরকার তাহলে এই জটিলতা অবশ্যই তাড়াতাড়ি কাটবে। পঞ্চমবার যখন যাচ্ছে আমি আশা করব যে অর্থাৎ একটা সুস্থ এবং সুন্দর পরিবেশের মধ্যে দাঁড়িয়ে একটা সঠিক পদক্ষেপ হবে। মুখ্যমন্ত্রীও তাদের প্রতি যে ধরনের আন্তরিকতা দেখিয়েছেন সবটাই রক্ষা থাকবে, এটা আমার বিশ্বাস। যেখানে উনি লাইভ স্ট্রিমিংটি করতে চাননি এই কারণে, কারণ অনেক অপ্রাসঙ্গিক এবং সত্যি কথা যেগুলো বেরিয়ে আসতো, যেগুলি রাজ্যবাসী জানলে পরে ওনার অস্বস্তি বাড়তো, বই কমতো না। তা আমার মনে হয় জুনিয়র ডাক্তাররা আর একটু সদর্থক ভূমিকা নিলে জিনিসটা তাড়াতাড়ি জটটা খুলতো, কারণ সরকার পক্ষ থেকে যখন বলেই ছিল যে ওরা বুঝতে চায়। মুখ্যমন্ত্রী তার আগে 3 দিন বসে থেকেছেন, লাইভ স্ট্রিমিং এর কথা বলে মিটিং হয়নি। এবারে সে কথা কোনো চিঠিতে না থাকার পরেও 3.5 ঘন্টা ধরে ওই লাইভ স্ট্রিমিং এর কথা তুলে দাঁড়িয়ে থাকলো আন্দোলনকারীরা। তারপর যখন মুখ্য সচিব বা মন্ত্রী বেরিয়ে যাচ্ছেন তখন তাদের বোধোদয় হলো, রেকর্ডিংও বেরিয়ে এসেছে। তাদের একদল বলছে এরকম করা উচিত নয়, আমরা বেকায়দায় আছি, সুপ্রিম কোর্টে আমাদের বলার কিছু থাকবে না। আরেক দল বলছে না, যা হচ্ছে এটাই ঠিক, এবং তাদের অডিও রেকর্ডিং বলছে যে এই সিদ্ধান্ত তাদের সর্বসম্মত সিদ্ধান্ত নয়। এই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারছেন না তারা, কারণ তারা অন্যের হাতেই তামাক খাচ্ছেন, আজ নয় সেই প্রথম দিন থেকে। কাজেই
পরের পর ভুল সিদ্ধান্ত নিয়ে চলেছেন তারা এবং নিজেদের এক হাস্যকর অবস্থানে নিয়ে যাচ্ছেন। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।